সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে বেশ কয়েকটি বিষয়ে কথা বলবো এবং জ্যাম প্যাকড অনুষ্ঠান, কাজেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে বলতে হবে আমেরিকার কর্মসংস্থানের অবস্থা, ইউএস এমপ্লয়মেন্ট এবং স্টক মার্কেট আপডেট দিব, কারণ এটির প্রভাব এখন পড়তে যাচ্ছে সব জায়গায়। তারপর থাকবে প্রেসিডেন্ট ট্রাম্প $2,000 নিয়ে আবারও কথা বলেছেন, পুনরায় কি বলেছেন সেটি তুলে ধরবো এবং কতখানি সম্ভব, কবে নাগাদ পাওয়া যেতে পারে, বিকজ এটাই আরেকটা স্টিমুলাস চেক হতে যাচ্ছে। ওকে, সেটিও থাকবে। তারপর হাউজিং মার্কেটে আসলে সংকেত শোনা যাচ্ছে, কারণ ফরক্লোজার বেড়ে যাচ্ছে। আসলে কি হচ্ছে সেটি বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরবো। আমি জানি আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প 50 বছরের জন্য মর্টগেজ নতুন একটি প্রস্তাবনায় এনেছেন, এবং আপনারা জানেন যে আমি যে অনুষ্ঠানটা তুলে ধরি আপনাদের কাছে তার বিশ্লেষণ থাকে আদ্যপান্ত, অর্থাৎ সব কটি বিষয় আমি সেটা তুলে ধরি। আগামী সপ্তাহে সেটা আশা করতে পারেন আমাদের কাছে। আসলে এটি কার জন্যে, কার লাভ, কার ক্ষতি, নাকি আপনি সারা জীবনই রেন্টার থেকে যাবেন বাড়ি ক্রয় করার পরেও, সব তুলে ধরবো আপনাদের কাছে। চলুন তাহলে শুরু করি ইউএস এমপ্লয়মেন্ট স্টক মার্কেট আপডেট থেকে। ওকে, নাও আমরা যদি প্রথম যেটি আপনারা দেখতে পাচ্ছেন সিএনবিসি থেকে, এটি সবাই রিপোর্ট করেছে, সেটি হচ্ছে সেপ্টেম্বরের যে জব রিপোর্টটি সেটি আটকে রেখেছিল বিএলএস, তার কারণ গভর্নমেন্ট শাটডাউন চলছে, সেটি তারা প্রকাশ করেছেন। প্রথমে বলছেন করবেন না, করেছেন। সেটিতে দেখা যাচ্ছে আমেরিকার অর্থনীতিতে সেপ্টেম্বর মাসে 1,19,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। এটি যতটা আশাবাদ করা হয়েছিল, যতটা আশা ছিল তার চেয়ে অনেক বেশি। টেম্পোরারি এটা স্মুথ করে দিয়েছে অনেকটি কনসার্ন, এবং লেবার মার্কেট স্ট্রেংথ কিছুটা হলেও দুর্বল হয়ে গেছিল, সেটাকে থামিয়ে রেখেছে অ্যাটলিস্ট ফর নাও। অন দ্য ইকোনমিক এবং অর্থনৈতিক যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটি এখনও ঘোরাফেরা করছে। হাউএভার অর্থনৈতিক আনসার্টেনিটি লিঙ্গারিং এফেক্ট এটি কিন্তু এখনও রয়ে গেছে, তার কারণ ইন্টারেস্ট রেট এখনও অনেক হাই। নাও দ্য ইউএস যে আনএমপ্লয়মেন্ট রেট যেটি আছে সেটি আমরা যদি পরবর্তীতে দেখি, এটি যেটি দেখছেন সেটি হচ্ছে এবছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার শেষের 3 মাস দেখবেন আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়েই চলছে। এটি যদি এখানে শেষ হতো তাহলে খুব ভালো হতো। অর্থনীতি, ইয়াস, আমরা কিছুক্ষণ আগে বললাম যে 1,19,000 কর্মসংস্থান তৈরি হয়েছে সেপ্টেম্বরে। এটি এক্সপেকটেশন যেরকম ছিল তার চেয়ে বেশি বলতে পারেন। তার কারণ হচ্ছে অক্টোবর মাসে বলা হয়েছিল 22,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। রিভাইজ যখন করা হয়েছে, আসলে অক্টোবর মাসে আমরা কর্মসংস্থানে হারিয়েছি 4,000, অর্থাৎ -4,000। সো দ্য ইউএস লস্ট ইন 4,000 জবস। আসলে কর্মসংস্থান তো বাড়েনি, জব বেড়েছে। আচ্ছা, এটি গেল, এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু আসলে যখন নতুন করে আবার আমরা রিভিশন দেখলাম, জুন মাস এবং অগাস্ট মাসেও কর্মসংস্থান হারিয়েছে আমেরিকার অর্থনীতি থেকে, অর্থাৎ লেবার মার্কেট থেকে। নাও তারা বলছেন মানুষ বেতন ভাতা পাওয়ার যে প্রবৃদ্ধিটা এটি বেড়েছে 3.8%, অর্থাৎ গত 22 মাসে। ইনফ্লেশন 3%, অর্থাৎ 2.9% থেকে 3%, অর্থাৎ ইটস নাথিং ধরতে গেলে আপনি। ওকে, নাও আনএমপ্লয়মেন্ট রেট যে বাড়ছে এটি একটি আশঙ্কাজনক ব্যাপার। আনএমপ্লয়মেন্ট হচ্ছে, আমি একটু খুঁজে দেখলাম, বেলাল আহমেদ, ওকে, থ্যাংক ইউ। নাও আনএমপ্লয়মেন্ট এখন 4.4%, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে, এই গ্রাফটি বলছে এইটি 2021 সালের অক্টোবর মাসে, অর্থাৎ আপনাদের মনে থাকার কথা প্যান্ডামিকের পর থেকে এটি হচ্ছে সর্বোচ্চ আনএমপ্লয়মেন্ট রেট। এটি আরও বলছে, আমরা যে এখন কিছুদিন ধরে শুনছি যে লেবার মার্কেট ফ্রোজেন, অর্থাৎ যা হায়ারিং হয়েছে, যা ফায়ারিং হয়েছে, এটি আর বাড়ছেও না, কমছেও না। এটি কিন্তু উই আর সিইং স্টার্টেড টু ক্র্যাক, অর্থাৎ এটির মধ্যে এখন ফাটল দেখা দিচ্ছে। এটি এখন কোথায় যাবে সেটি দেখার বিষয়, কারণ আগামী সপ্তাহে বেশ কয়েকটি রিপোর্ট বের হবে। আগামী সপ্তাহের কথা কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরবো। নাও স্টক মার্কেটের আপডেটটা খুব জরুরি, কারণ স্টক মার্কেটের প্রভাবটি সব জায়গায় পড়তে শুরু করছে। আমরা জানি স্টক মার্কেট ইজ নট ওয়াল স্ট্রিট, ইজ নট মেইন স্ট্রিট, কিন্তু এর প্রভাবটি সব জায়গায় পড়ে। আপনারা জানেন, যারা ফলো করে থাকেন, বিটকয়েন BTC-USD এটি কিন্তু কমপ্লিটলি না, বড় ধরনের পতন ঘটেছে। ইটস স্টিল কন্টিনিউস টু সিঙ্ক। ওকে, সেল অফ হচ্ছে গত সপ্তাহে হয়েছে, এই সপ্তাহে হয়েছে। নাও এটা হচ্ছে রেকর্ড হাই ইন অক্টোবর। এই বছর অক্টোবর সে সর্বোচ্চ অবস্থানে ছিল, সেখান থেকে ক্রিপ্টো এখন আজ সকালে ছিল 80,000, আমি কিছুক্ষণ আগে দেখেছি 83,000 এটা বন্ধ হয়েছে। ওকে, সো বিগ টাইম ফল। নভেম্বরে যে ফলটি হলো, ইটস অন ট্র্যাক। ডিজিটাল অ্যাসেট যেটি আছে এটা হলো ওয়ার্স্ট ট্রেডিং মান্থ। কবে থেকে? 2022 সালের পর থেকে দিস ইজ দ্য ব্যাড মান্থ ফর ক্রিপ্টো। সো ক্রিপ্টো, আমি বলেছিলাম আপনাদেরকে ক্রিপ্টো নিয়ে আমি কাজ করি না, ক্রিপ্টো দেখি,
আই এম নট ডাইরেক্টলি ইনভলভ বিকজ ক্রিপ্টো ইজ ভেরি ভলেটাইল, এত উপরে নিচে নামা করে যে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সো আপনারা যারা আছেন বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল। নাও দ্য মার্কেট, স্টক মার্কেটের কথা বলছি ইন জেনারেলি, এটা এখন কাজ করছিল, এগিয়ে যাচ্ছিল একটি অ্যাসাম্পশন, একটু অনুমানের উপরে যে ফেডারেল রিজার্ভ হয়তো ইন্টারেস্ট রেট কমাবেন না ডিসেম্বরে। ওকে, এইটি ছিল, এটি কোথা থেকে আমরা পেয়েছি? বেসড অন লাস্ট ফেডারেল রিজার্ভ মিটিং, যেটি তারা প্রকাশ করেছেন গত সপ্তাহে। সেখানে তারপর আমরা দেখলাম সেপ্টেম্বরের জব রিপোর্ট প্রকাশ করা হয়েছে এই গত বৃহস্পতিবারে, সেটিও গত সপ্তাহের কথা না, সরি গতকালকের কথা। অনুমান করে নেওয়া হয়েছিল যে এইটাই এরকমই থাকবে, এরকমই চলবে। দেয়ার আর মেনি ফেডারেল রিজার্ভ প্রেসিডেন্টস, বোর্ড অফ গভর্নর যারা আছেন, তারা কিন্তু রেট কাটের ব্যাপারে এখন বলছেন যে এটা আসলে ধরে রাখা উচিত, এটা স্টেডি ধরে রাখা উচিত। আর এই বছরের বাকি সময় বলতে 6 উইকস, নভেম্বরের 21 তারিখ আছে, আমরা 6 গিভ অর টেক 6 উইকস, তার চেয়েও কম। সো এর মধ্যে যে এই জব রিপোর্ট, নন পেরোল যে জব রিপোর্ট আছে, সেটি দেখাচ্ছে যে এই সেপ্টেম্বরে তারাও দেখাচ্ছে জবের সংখ্যা বেড়েছিল, অর্থাৎ ইয়েস দ্য আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর্নিং ওনার বড় বড় কোম্পানির কমেছে, এটি ট্রু, বাট এইখানে শেষ হয়ে গেলে খুব ভালো কথা হতো, কিন্তু উই হ্যাভ প্ল্যান্টি অফ রেড ফ্ল্যাগস, যথেষ্ট পরিমাণ রেড ফ্ল্যাগ আছে ইউএস ইকোনমির ব্যাপারে এবং গ্লোবাল ইকোনমি, অর্থাৎ ইউএস ইকোনমি এবং বিশ্বব্যাপী অর্থনীতিতে আমরা রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছি সব জায়গায়। বাট ফর নাও, এখনকার মতো যে পরিসংখ্যান এবং তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, দ্যাট হ্যাজেন্ট বিন ভেরি টেরাবল, রিয়েলি টেরাবল না। ওকে, এটি একটি আশার ব্যাপার, যার কারণে ইউএস ডলার এখন ঊর্ধ্বমুখী, ডলারের দাম বেড়েছে। নেক্সট উইক আপনাদের মনে রাখতে হবে, যারা স্পেশালি যারা স্টক মার্কেটে আছেন, প্লিজ রিমেম্বার নেক্সট উইক হচ্ছে থ্যাঙ্কস গিভিং উইক। তার অর্থ হচ্ছে স্টক মার্কেট এবং বন্ড মার্কেট দুইটি কিন্তু বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার, এবং যখন শুক্রবার এটা ওপেন হবে সেটি হবে হ্যাফ এ ডে, অর্থাৎ আপনি উইন্ডো পাবেন লেস দেন 4 আওয়ার্স। ওকে, সো আপনি কি আশা করতে পারেন আগামী সপ্তাহের জন্য? এক্সপেক্ট লিকুইডিটি ড্রিঙ্কিং, অর্থাৎ সপ্তাহ বলছি। ওকে, এবং ওয়েডনেসডে থেকে ইটস গোনা ড্রাই আপ। হোয়াট ডাজ দ্যাট মিন? এনি বিগ মুভ যেটা হওয়ার কথা সপ্তাহের ফ্রন্ট উইকে, অর্থাৎ মানডে টিউসডেতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে আপনারা দেখবেন কনসলিডেশন ব্যাক অফ দ্য উইক আছে 1.5 দিন, কাজেই তখন সেল অফ হয়ে যেতে পারে এবং আমরা হয়তো এই সপ্তাহের মতো গত সপ্তাহের মতো ব্যাপক পতন দেখতে পারি স্টক মার্কেটে। সো উই ডু হ্যাভ টু ওয়ান পিস অফ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটি আছে ইউএসডি অন ডাকেট, সেটি হচ্ছে কি কনজিউমার রিপোর্ট, ইউএস কনজিউমার রিপোর্ট, আমরা যে ভোক্তা আছি, এই রিপোর্টটি বের হবে আগামী সপ্তাহে। অ্যান্ড এগেন দিস ইজ গোয়িং টু বি এ ট্রু রান আপ টু ব্ল্যাক ফ্রাইডে, অর্থাৎ এটি বের হবে আমার মনে হয় ওয়েডনেসডে বা থার্সডে, আমি চেক করিনি, কিন্তু তারপরে ব্ল্যাক ফ্রাইডে। সো আমি ধরে নিচ্ছি ওয়েডনেসডে, রাইট, এই কনজিউমার কনফিডেন্স রিপোর্ট। সো এটা ডিটারমিন করবে ওয়েদার কি আসলে কি স্টক মার্কেটে নতুন কোনো লো আমরা দেখতে পাবো কিনা। কনজিউমার কনফিডেন্স, আপনার আমার ভোক্তার কনফিডেন্স যদি কমে যায় অর্থনীতি পড়ে যায় ধপাস করে। সো যদি তাই হয়, এটি একটি হতে পারে। আরেকটি হতে পারে ডলার কি রিকভার করবে কিনা ফ্রম ইটস ক্র্যাশেস। আপনারা জানেন ডলার বেশ 99, 98 এরকম পড়ে যাচ্ছিল, আজকে 100 অ্যান্ড আপ। সো জাপানিজ ইয়েনের সাথে কথা বলছি, কারণ প্রথমবারের মতো তারা রিসেট করেছেন অনেকদিন পর, ইটস 161 ইয়েন ভার্সেস এ ডলার। সো দিস ইজ অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওরা আবার একটা স্টিমুলাস দিয়েছে, এটি হয়তো আগামী সপ্তাহে আমি তুলে ধরবো, এটার এফেক্টিভ ওয়ার্ল্ড মার্কেটে কেমন পড়তে পারে। ওকে, এখান থেকে আমরা চলে যাব $2000 স্টিমুলাস চেক আপডেট, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে কথা বলেছেন এবং অনেকে আশার আলো দেখতে পাচ্ছেন। ওকে, সো বেশ অনেকে আছেন আমাদের সাথে, কামরুন খান, আফজাল করিম, শাহেদা ইসলাম অ্যান্ড তামান নাজিজ, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চলুন তাহলে এই পর্বটি শুরু করি। নাও উনি কি বলেছেন? উনি বলছেন যে এই ডিভিডেন্ডটি পে করা হবে, হি উইল বি পেইড দিস, এটা পড়াবে। সো ইন দিস সেকশন অফ দিস প্রোগ্রাম আমি এটির আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। $2000 স্টিমুলাস চেকের প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রতিশ্রুতি ছিল টু আস, টু এভরিডে আমেরিকানস। না দিস $2000, এই $2000 ট্যারিফ ডিভিডেন্ড, এটা কিন্তু আসলে আমরা যদি দেখি একটু রিফ্রেশার, যেটা এইটি হচ্ছে প্রথম পোস্ট উনি যখন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প নভেম্বরের 9 তারিখে অন ট্রুথ সোশ্যাল, যখন উনি বলেছেন ডিভিডেন্ড দেওয়া হবে অ্যাটলিস্ট কমপক্ষে $2000 পার পারসন। নাও এক্সক্লুডিং হাই ইনকাম পিপল, যারা বেশি আয় করেন তাদেরকে বাদ দিয়ে। ওকে, উইল বি পেইড টু এভরিওয়ান। দুটি জিনিস এখানে খেয়াল করা টু বি নোটেড। একটা হচ্ছে, ফার্স্ট অফ অল, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেন নাই যে উনি চিন্তা করছেন, গত সপ্তাহে বলেছি, মনে করছেন
থিঙ্কিং অ্যাবাউট ইট এরকম কিছু না। হি ডিডন্ট সে দ্যাট ইটস অ্যান আইডিয়া, আর উনি বলেননি যে আমি একটি নিয়ে এসেছি, চিন্তা ভাবনা চলছে, একটু খেয়াল করে দেখি আমরা। হি ডিড নট সে ইটস এ প্রপোজাল, এটিও বলেননি যে এটা একটি প্রপোজাল। উনি বলছেন হি ইজ গোয়িং টু ডু ইট। শব্দগুলো অত্যন্ত খেয়াল করে দেখার ব্যাপার। নাও আমি কিছুক্ষণ পরে একটি ভিডিও আছে ওনার সেকেন্ড ভিডিও যেটি উনি বলেছেন একই বিষয়ের উপর, সেটি আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। বাট দিস ইজ গোয়িং টু হ্যাপেন, উনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইজ সেইং দিস ইজ গোয়িং টু হ্যাপেন। নাও সেকেন্ড থিং যেটি আছে এই ব্যাপারে, উনি বলছেন যে উই আর গোয়িং টু গেট 2000 মিনিমাম, কমপক্ষে $2000। জাসমিন হোসেন ওয়াচিং ফ্রম অ্যাস্টোরিয়া, থ্যাংক ইউ। নাও উনি বলছেন কমপক্ষে $2000 করে দেওয়া হবে। মেবি শুনবেন আপনার ওনার কাছ থেকে, ইট কুড বি 2200, 2200, it could be 2400, we don't know, who knows, right? Then on the next day, পরবর্তী তার পরের দিন, এটি যেটি দেখছেন এটি নভেম্বর 9 তারিখে আমরা অনুষ্ঠান করেছিলাম সেদিন, গত শুক্রবারে। পরের দিন উনি দিয়েছেন যেটি, সেটি আমরা দেখে নেব। এখন যেটি দেখছেন আপনি সেটি হচ্ছে পরের দিনের স্লাইডটি। না, উনি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন all money left over from the $2000 payment made to low and middle income US citizens. আর একটু পরিষ্কার করেছেন, US citizen বলছেন উনি, যে পয়সাটি পাওয়া হয়েছে ট্যারিফ থেকে সেটি দেওয়া হবে সব লো অ্যান্ড মিডল ক্লাস আমেরিকানস। US citizens from massive tariff income, ব্যাপক যে ইনকাম হয়েছে ট্যারিফ থেকে, উনি বলছেন pouring into the US, একেবারে মানে চারিদিক থেকে আসছে অর্থটি, from foreign nations। উনি বলছেন which will be substantial, এটি হচ্ছে তাৎপর্যপূর্ণ পরিমাণ অর্থ, and we will be used substantially, তাৎপর্যপূর্ণ আমরা ডাউন পেমেন্ট দিতে পারবো আমেরিকার যে জাতীয় ঋণ আছে সেখানে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার, ডোনাল্ড জে ট্রাম্প। এটি হচ্ছে ওনার পরের দিনের স্টেটমেন্ট, ওকে, অন ট্রুথ সোশ্যাল। সো যেরকম আমি বলেছিলাম, কিছুক্ষণ আগে বলেছি, গত সপ্তাহে বলেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কমিট করেছেন, হি কমিটেড টু ডেলিভারিং অন দিস ওয়ার্ড। হাউএভার আমার কিছু কনসার্ন আছে এখানে বেশ কিছু কনসার্ন আই হ্যাভ, এবং আমি এই কনসার্নগুলো ভয়েস করব, আপনাদের কাছে তুলে ধরবো। অ্যান্ড নাও কিছু জিনিস পয়েন্ট আউট করা দরকার। এই স্টেটমেন্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ম্যাসিভ ট্যারিফ, বৃহৎ আকার ট্যারিফ ইনকাম দেশে ব্যাপকভাবে আসছে, pouring into the country from foreign countries. Okay. Now, আমি যেটি বলতে পারবো, this is incorrect. এটি সঠিক না। Foreign countries do not pay the United States of America, মানে যে ট্যারিফটি আছে ফরেন কান্ট্রিরা পে করে না। ওকে, ট্যারিফ, ওকে, the fact is this, let's see the fact. আপনারা অনেকে হয়তো আমাকে বিশ্বাস করবেন না, যদি আমরা পরবর্তী স্ক্রিনশটটা দেখি। ওকে, এটি হচ্ছে আমরা বেসিক্যালি আমরা ফ্যাক্ট চেকিং করছি ওনার সাথে, সেটি হচ্ছে আমরা সোজাসুজি চলে যাচ্ছি গভর্নমেন্ট ওয়েবসাইট। দিস ইজ ফ্রম দ্য গভর্নমেন্ট ওয়েবসাইট, ইউএস গভর্নমেন্ট ওয়েবসাইট। নাও যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে টাইটেল 19 কাস্টমস ডিউটি। ওকে, আপনারা নিজেরা দেখে নিতে পারবেন কাস্টমস ডিউটি। এবং এটি কি বলছে আমি পরবর্তী চলে যাব, আমরা যদি পড়ি এটিকে পরবর্তী কয়েকটি পাতা, এটি হচ্ছে দ্য ফি চার্জড, যে পরিমাণ ফি চার্জ করা হয়, শ্যাল বি পেইড বাই দ্য ইম্পোর্টার, যিনি আমদানি করছেন ট্যাক্সটি তাকে পে করতে হবে, দ্য ইম্পোর্টার অফ দ্য রেকর্ড অফ দ্য মার্চেন্ডাইজ, যেই দ্রব্য যিনি আমদানি করছেন রেকর্ডে আছে তার নাম, তাকে এটি পে করতে হবে। সো দ্যাটস প্রিটি ক্লিয়ার একটা ব্যাপারে, যে ওয়ালমার্ট যদি ইম্পোর্ট করে থাকে চায়না থেকে পণ্যদ্রব্য, তাহলে ওয়ালমার্টকে ইম্পোর্টের জন্য যে এটি রেকর্ড করা হবে ওয়ালমার্টের আন্ডারে, যে ইম্পোর্ট করছেন তারা, এবং তাদেরকে পে করতে হবে। সো উইচ এসেনশিয়ালি ইজ দ্য ট্যাক্স। ইম্পোর্টটা ওয়ালমার্ট ইম্পোর্ট করছেন, ওয়ালমার্ট পে করবেন, এবং বেসিক্যালি এটি ট্যাক্স। সো এটি কিন্তু কখনোই বলছে না যে এক্সপোর্টার যিনি আছেন, যিনি রপ্তানি কারক, উনি পে করবেন। ইন দিস এক্সাম্পল বিং চায়না, আমরা যে কথা বলছি ওয়ালমার্ট চায়না থেকে আনছে, চায়না এক্সপোর্টার, ওয়ালমার্ট ইম্পোর্টার। সো এখানে বলছে না যে এক্সপোর্টার পে করবে। সো ইট ডাজন্ট সে এক্সপোর্টার অর চায়না পেজ দিস ট্যারিফ। ওকে, ইট সেইজ, এটা বলছে দ্য ইম্পোর্টার। নাও আপনারা কি মনে করেন যে ইম্পোর্টার যখন, মানে আমরা বলবো ওয়ালমার্ট এই ক্ষেত্রে, যখন পে করবে ট্যারিফ, তখন উনি কি করবে? উনি যখন বেশি ট্যারিফ দিয়ে আনবেন, উনি কি পণ্যদ্রব্য যেই পয়সায় এনেছেন তার উপরে কি পণ্যদ্রব্যের অর্থ বাড়াবেন না, প্রাইসটি বাড়াবেন না?
He will not raise price. Of course, he will. Okay? But এই যে ইউ হ্যাভ দ্য কেন করতে হবে তাকে? কারণ তারা তো বেশি পয়সা এসে কম দামে পণ্য বিক্রয় করবেন না। তাহলে কি করে? তারপরে তাদের শেয়ার হোল্ডার আছেন, তাদেরকে জব দিয়ে করতে হবে শেয়ার হোল্ডারের কাছে, তাদেরকে প্রফিট করতে হবে, ব্যবসা চালাতে হবে, কর্মচারীকে পে করতে হবে। যে শেয়ার হোল্ডার যারা আছেন তারা কিন্তু লোয়ার প্রফিট দেখতে চায় না। They don't want to see a lower profits. And of course, যারা রিটেলার আছেন, ওকে, রিটেলাররা কি করছেন? যখন রিটেলার এই পণ্যটি কিনবেন, যিনি আমদানিকারক আছেন তার কাছ থেকে, তারা এটির পণ্য মূল্য বাড়িয়ে দিবেন। They will raise the prices of that tariff of that product, যাতে তারা ট্যারিফের যে পয়সাটি দিয়েছেন অফসেট করার জন্য এটি তাকে বাড়াতেই হবে, কারণ বেশি পয়সা দিয়ে কিনছেন। নাও ওয়ালমার্ট অ্যান্ড টার্গেট, মনে রাখবেন, তারা কিন্তু অলরেডি পণ্যদ্রব্য মূল্য বাড়িয়েছে। They already have raised their prices. Okay? And even more so, আমি একদম অ্যানালিসিস করে দেখেছি, অ্যামাজন, নাইকি, অ্যাডিডাস, হোম ডিপো, মেসিস, অটোজোন, বেস্ট বাই, তাদের সবাই কিন্তু তাদের প্রাইস বাড়িয়ে দিয়েছে। পণ্যদ্রব্য সবার প্রাইস বাড়িয়েছেন তারা। কেন? কারণ তাদের পণ্য যে আমদানি করেন তার উপরে ট্যারিফ আছে। সো তাদেরকে পোষাতে হলে, ব্যবসায় থাকতে হলে দ্রব্যমূল্য বাড়তে যাচ্ছে। দিস ইজ নট এ গুড নিউজ ফর ইউ অ্যান্ড মি। আমাদের জন্য এটি ভালো সংবাদ নয়, কারণ আমার তো ইনকাম বাড়েনি, আপনারও ইনকাম বাড়েনি। যেটি 10 টাকায় কিনতাম সেটা এখন 20 টাকায় কিনতে হবে, 15 টাকা, 25 টাকাও হতে পারে। আলটিমেটলি দ্য ট্যারিফ যেটি আছে, উইচ ইজ আসলে একটি ট্যাক্স যেটি পে করেন আমেরিকান ইম্পোর্টার। তারপরে কি হয়? এই কস্ট অফ ট্যাক্স, যেই ট্যাক্সটি উনি দিয়েছেন, এটিকে সুন্দর করে পাঠিয়ে দেওয়া হয় ক্রেতার কাছে, আপনি ভোক্তা যারা আছি আমরা। ওকে, সো ইট গেটস passed on to the US consumers, which is you and me. Okay, essentially it is just you and me that's paying the tariff. সত্যিকার অর্থে আমি আর আপনি আসলে ট্যারিফটি পে করছি। ফরগেট আবার ইম্পোর্টার, ও তো ইম্পোর্ট করার পরে বেশি পয়সা দিয়ে তারপরে সেটি আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। সো দিন শেষে আপনি ট্যারিফটি পে করছি, not the foreign countries. It is going to be the same thing, food and any imported product. ওকে, বলে রাখা ভালো। ব্রাজিলের উপরে থেকে ট্যারিফ, ওয়াচিং ফ্রম বাফালো, শফিকুল ইসলাম, থ্যাংক ইউ। অ্যাটলান্টা থেকে দেখছেন শাহিন রহমান, শুভ ওয়াচিং, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। ওকে, নাও প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন? হি ইজ গোয়িং টু ওকে, ব্রাজিলের উপর থেকে ট্যারিফ বেশ কিছু জিনিসের উপরে সরিয়ে নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে দ্রব্যমূল্য, স্পেশালি খাদ্যদ্রব্য, গ্রোসারি, বিফ, কফি, ব্যানানা, অরেঞ্জ, আভোকাডো, এই সমস্ত দাম যথেষ্ট বেড়ে গিয়েছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারছেন যে ইটস নট ওয়ার্কিং, হিতে বিপরীত হচ্ছে। কয়েকদিন আগে ইলেকশন, আমরা সেটার প্রতিফলন দেখেছি। সামনের বছর ইলেকশন আছে, মিড টার্মে। আপনারা কিন্তু থাকবেন টিভিএনের সাথে, কারণ আমরা সেটি খুব ভালো মতো কভার করে থাকি। এনিওয়ে, প্রেসিডেন্ট ট্রাম্প উনি বলছেন উনি মিনিমাম $2,000 সবাইকে দিবেন। হি ইজ গোয়িং টু লেফট ওভার, বাকি যে পয়সা থেকে যাবে আপনাকে আমাকে সবাইকে $2,000 দেওয়ার পরে সেটি দিয়ে ব্যাপকভাবে পে ডাউন করবেন। কোথায়? উনি ন্যাশনাল ডেট, অর্থাৎ জাতীয় যে ঋণ আছে আমাদের, $38 ট্রিলিয়ন, মনে রাখবেন এই মুহূর্তে। নাও লেটস সি এই অঙ্কটি আসলে মেলে কি মেলে না। নাও হাউ মাচ হ্যাজ বিন কালেক্টেড, কি পরিমাণ অর্থ যদি কালেক্ট করা হয়েছে ট্যারিফ থেকে, যদি আমরা দেখি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 200, দিস ইজ সো ফার দিস ইয়ার। ওকে, সো এখনো 2 মাস বাকি আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এখনো গণায় ধরা নেই। নাও অ্যাজ ইউ ক্যান সি, যে রেভিনিউ কালেকশন হয়েছে সো ফার ইজ মাচ হায়ার, অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য সময়ের তুলনায়, প্রিভিয়াস ইয়ার্স মাচ হায়ার। দের ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। রাইট নাও নভেম্বরে আমরা দাঁড়িয়ে আছি, নভেম্বর 21 তারিখে আমরা এই পর্যন্ত কালেক্ট করেছি $228 বিলিয়ন। নট এ জোক, সিরিয়াস মানি। ওকে, বাট অফকোর্স এই বছর এখনো শেষ হয়নি, আমাদের কাছে এখনো নভেম্বরের বাকি 15 দিন, 11 দিন দুঃখিত, এবং আগামী 4 সপ্তাহ ডিসেম্বরে রয়ে গেছে। দ্য গভর্নমেন্ট আশা করছেন আরও $35 বিলিয়ন, তারা 35 থেকে $40 বিলিয়ন তারা ইনকাম করবেন ট্যারিফ থেকে, অন এ হাই এন্ড। অন অ্যান্ড দ্য লো এন্ড কমতে পারে। So we have rest of the November and December. Now, the final figure of this year, পরিশেষে যে ফিগারটি যাবে, এটি হয়তো গত সপ্তাহে বলেছিলাম $340 বিলিয়ন। আমার মনে হয় না $300 বিলিয়ন ছাড়াবে এটা। যদি এদিক সেদিক হয় 5-6 বিলিয়ন, 305-310 বিলিয়নের মধ্যে থাকবে দ্য এন্টায়ারিটি অফ 2025। নাও দ্য কোয়েশ্চেন, যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে, ইজ দ্যাট এনাফ? এটি কি যথেষ্ট পরিমাণ অর্থ কিনা, ফান্ড কিনা, যে $2,000 স্টিমুলাস চেক পে করার জন্যে, এবং
বাকি অর্থ দিয়ে তারা জাতীয় ঋণ পরিশোধ করবেন? ওকে, ইটস এ গুড কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য কংগ্রেশনাল বাজেট সিবিও অফিস, আপনাদের অনেকের মনে থাকার কথা, আমরা যদি অন স্ক্রিনে দেখি, যারা $1,400 ইয়াটি পেয়েছিলেন স্টিমুলাস চেক, আমার মনে হয় 2022 সালের কথা। ওকে, আপনাদের অনেকের মনে থাকার কথা, সেটি ছিল $1,400। ওকে, এই চেকটি ইস্যু করা ছিল, দুঃখিত, এটি করা হয়েছিল 2021 সালে। ওকে, নাও তার কস্টটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। এটির সরকারি খরচ পড়েছিল $411 বিলিয়ন। মনে রাখবেন, আমরা কিন্তু $300 বিলিয়ন আয় করবো এই বছর ট্যারিফ থেকে, কিন্তু 1400 করে যখন সবাইকে দেওয়া হয়েছিল সেটির খরচ পড়েছিল $411 বিলিয়ন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো ট্যারিফ থেকে আয় হবে 300 বিলিয়ন, যদি 1400 করে দেন তাও আপনি শর্ট পড়ে যাবেন। সো অ্যাকর্ডিং টু দিস ক্যালকুলেশন আমার অঙ্ক মেলে না। তার কারণ হচ্ছে, আপনি যদি $1,400 করে স্টিমুলাস চেক দেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওটি চিন্তা করছেন না, উনি চিন্তা করছেন $2,000 স্টিমুলাস চেক। ওকে, দ্যাটস কেন কস্ট। তার অর্থ সরকারের জন্য, ইউএস গভর্নমেন্টের জন্য এটি খরচ বেড়ে দাঁড়াবে $600 বিলিয়ন। সো লজিক্যালি এবং ম্যাথমেটিক্যালি দুদিক থেকে ট্যারিফ আর গোনা ব্রিং, ট্যারিফ থেকে আয় হবে $300 বিলিয়ন, দেন আপনাকে দিতে হবে $600 বিলিয়ন, অর্থাৎ আরও $300 বিলিয়ন যোগ করতে হবে। অ্যান্ড দেন আপনার আরও পয়সা থেকে যেতে হবে হাতে, যেখান থেকে আপনি যে জাতীয় ঋণ আছে সেটিও পরিশোধ করবেন। না, মার্কেট কি বলছে তার এইসব কথাবার্তায়? ওকে, দ্য মার্কেট এবং সাধারণ মানুষ, 27% মানুষ মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প 2000 স্টিমুলাস চেক যেটি আছে এটি দেবেন, এবং এটি দেবেন আগামী বছর মার্চের 31 তারিখের মধ্যে, অর্থাৎ উই আর গোয়িং টু নেক্সট ইয়ার। নাও আমার ওপিনিয়ন হচ্ছে, আপনি যদি আশা করে থাকেন যে এই চেকটি এই বছরের শেষ নাগাদ পাবেন, অথবা যেটি 1.5 মাসের মতো বাকি আছে, তাহলে আপনি কি, নো ওয়ে, এটা সম্ভবই না, এটা অসম্ভব এই বছর এটি পাওয়া। নাও দ্যাটস ক্যান হ্যাপেন মেবি 2026, আগামী বছর। এবং এই যে বরাবরের মতো আমরা আপনাকে কিন্তু এটা আপডেট করে দেবো। আই উইল টেল ইউ দ্যাট দ্য অনলি ওয়ে, একমাত্র উপায়ে দ্য গভর্নমেন্ট এটি স্টিমুলাস চেকটি ইস্যু করতে পারেন যদি স্পেশালি বড় কোনো দুর্ঘটনা ঘটে ইকোনমিতে। কারণ অর্থনীতির অবস্থা ভালো না। আমি প্রথমেই শুরু করেছিলাম অনুষ্ঠানের যে রেড ফ্ল্যাগ ইন দ্য ইউএস ইকোনমি, রেড ফ্ল্যাগ ইন দ্য গ্লোবাল ইকোনমি। নাও এটি যদি অবস্থা হয়ে থাকে, এটি কিন্তু ব্যাপকভাবে পতন ঘটতে পারে আগামী 2 মাস বা 3 মাসে। ইট ক্যান ক্রিয়েট দ্য ইউএস ইকোনমি। তখন একটা বেইল আউটের প্রয়োজন পড়বে, যেটি আমরা দেখেছিলাম স্টিমুলাস চেকের ক্ষেত্রে করোনা প্যান্ডেমিকের সময়। যার কারণ হচ্ছে তখন ইউএস ইকোনমি ভীতির মুখে পড়ে গেছিল, থ্রেটের মুখে পড়ে গেছিল। এইটি এরকম কিছু একটা হতে পারে বলে অনেকে মনে করছেন। সো লেট মি টেল ইউ হোয়াট আই মিন। দ্য গভর্নমেন্ট, আপনি জানেন যে গভর্নমেন্ট সবসময় একটা বেইল আউট দেয়, ব্যাংককে দেয়, বড় বড় প্রতিষ্ঠানকে দেয়, উবার লিফটকে দেয়, সবাইকে দেয়। সো খেয়াল রাখবেন। সো লেটস জাস্ট সে তারা একটা বেইল আউট নিয়ে আসছেন, ব্যাংকরা বিপদে পড়েছে আগামী বছর, এবং অনেক ব্যাংকই কিন্তু মানে নট রিয়েলি ডুইং ওয়েল। ওকে, খেয়াল রাখবেন কথাটা, কারণ এটি নিয়ে আমি হয়তো আগামীতে প্রোগ্রাম করবো। সো ইউএস গভর্নমেন্ট উইল কাম, দে উইল হ্যাভ টু কাম অ্যান্ড বেইল আউট। তার অর্থ কেন এটা করবেন? কারণ অর্থনীতিকে বাঁচাতে হবে। দে আর গোয়িং টু বেইল আউট, দে আর গোয়িং টু ডু দিস। তারপর এটি যখন করবেন, বড় বড় প্রতিষ্ঠান কিন্তু অনেক অর্থ পাবেন। সাধারণ আমেরিকান, আমি আপনি, আমরাও কিছু পয়সা পাবো, কিন্তু এটাকে বলা হয় ক্রাম। পাউরুটি খাওয়ার পরে কিছু গুঁড়া পড়ে না, সেরকম ইটস এ ক্রাম। জাস্ট লাইক যেটি হয়েছে ইন দ্য পাস্ট, অতীতে এটি হয়েছে, আপনাদের সবার মনে থাকার কথা। বড় বড় প্রতিষ্ঠান যে পিপিপির জন্য $100 মিলিয়ন, মানে $5 মিলিয়ন ছিল স্মল টু মিডিয়াম সাইজ, $5 মিলিয়ন, এবং তার চেয়েও বড় প্রতিষ্ঠানগুলি পেয়েছে $100 মিলিয়ন। আপনি কত পেয়েছেন? অনেক কষ্ট করে $1,400 একটা স্টিমুলাস চেক। সো আমি বলছি না যে আই এম রুলিং দিস আউট, এটি হবে না, ট্যারিফ ডিভিডেন্ড হবে না, বাট আমি আপনাদেরকে বলবো যে আমরা হয়তো $2,000 একটি স্টিমুলাস চেক পেতে যাচ্ছি, অ্যান্ড ইট ইজ নট দিস ইয়ার, ইট ইজ। কিন্তু যখন এটা হবে তার একটা কনসিকুয়েন্স থাকবে। তার কনসিকুয়েন্সটা কি, পরিণতিটা কি? পরিণতিটি হচ্ছে ইনফ্লেশন কিন্তু বেড়ে যাবে। আই নো অনেকের বলবে যে আমি মাত্র $2,000 চেক পেলাম, ইনফ্লেশন কীভাবে বেড়ে গেল? উই উইল কভার দিস নেক্সট উইক। ওকে, না সো ফার
দোজ পোস্ট যেটি আছেন আপনাদের মনে আছে there was a Q&A সেশন, একটু প্রশ্ন এই যে উনি যে পোস্টগুলি করেছেন তারপরে ওনার একটা প্রশ্ন উত্তর পর্ব ছিল এবং আমি সেই ভিডিওটি আপনাদেরকে অ্যাকচুয়ালি চলুন সেই ভিডিওটি আমরা একটু দেখে নিতে পারি। Without tariffs, this country would be in such trouble, as they were for many years. That's why we owe $38 trillion. And one of the things we're going to do, we're going to issue a dividend to our middle-income people and lower-income people of about $2,000. And we're going to use the remaining tariffs to lower our debt. We're going to be lowering our debt, which is a national security thing. So we're doing a lot of good work. And the numbers were reported so incorrectly. The real numbers are trillions of dollars have been taken in or gotten in terms of investment from the tariffs. Okay, আমরা শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্প কি বলছেন যে ট্যারিফ ইজ ব্রিংিং, উনি বলছেন ট্রিলিয়নস অফ ডলার নিয়ে আসছে ট্যারিফ। তার কারণ এটা এই কারণে উনি এটা উপরে কাউন্ট করছেন এবং পটেনশিয়াল ইকোনমিক ইনভেস্টমেন্ট, বিভিন্ন ইনভেস্টমেন্ট থেকে এটি আসছে এবং ম্যানুফ্যাকচারিং ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ওভার দ্য কামিং ইয়ার্স, আগামী কয়েক বছরে। বাট আপনাকে মনে রাখতে হবে ট্যারিফের কারণটা ছিল কি, অন্যতম কারণ ট্যারিফের ছিল এইটির একটি বড় ব্যাপার হচ্ছে এই দেশে আমেরিকাতে ম্যানুফ্যাকচারিংকে পুনরুজ্জীবিত করা, ম্যানুফ্যাকচারিং সেক্টরকে। হাউএভার যখন থেকে ট্যারিফ ঘোষণা করা হয়েছে দ্য লিবারেশন ডে এপ্রিলের 2 তারিখ, আপনাদের অনেকেরই মনে আছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে সবচেয়ে বেশি কর্মসংস্থান আমরা হারিয়েছি। উই লস অ্যাবাউট 50,000 জবস ইন ম্যানুফ্যাকচারিং, ওকে, ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং জব সেক্টর। এটা হচ্ছে ফ্যাক্ট। সো দ্যাটস ইউর আপনাদের $2,000 স্টিমুলাস চেক আপডেট। আমি যতটুকু পারলাম পরিষ্কার করার চেষ্টা করলাম। হোয়াট ডু আই থিঙ্ক? আই থিঙ্ক ইট মে হ্যাপেন নেক্সট ইয়ার, কারণ নেক্সট ইয়ারে মিড টার্ম আছে এবং মিড টার্মে আগে গতবারও যখন স্টিমুলাস চেক দিয়েছিলেন তখনও কিন্তু একটি নির্বাচনের আগে দিয়েছিলেন। সো এখান থেকে আমরা চলে যাব হাউজিং মার্কেট ক্র্যাশ নিয়ে অনেক কথা উঠছে, ভীতি বাড়ছে যে হাউজিং মার্কেটে একটি ক্র্যাশ আসতে যাচ্ছে। তার আরেকটি কারণ আছে, ফরক্লোজারের সংখ্যা বেড়ে গেছে। ফরক্লোজারের সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 20%, 20%। সো এটি একটু আমাদের কাভার করা দরকার। অনেকেই বলে আমি টিবিএন গ্রাজুয়েট, ট্রাভেলার শাকিল ইউএসএ, অনেকেই বলে আমি টিবিএন গ্রাজুয়েট, আর আমি বলি আমি হাবিব। না, আমরা সবাই একসাথে শিখছি, হ্যাঁ, এবং এটি জানতেই হবে না আমাদেরকে। এখানে থাকতে হলে, এখানে বুঝতে হলে, এখানকার সিস্টেম জানতে হলে আমাদেরকে সব কিছু জানতে হবে। শুধুমাত্র কয়েকটি জায়গায় মুসলিমের জায়গায় থাকলে চলবে না। ওকে, চলুন কোথায় ছিলাম আমরা? ওকে, হাউজিং মার্কেট। অনেকেই বিভিন্ন পরিসংখ্যান বেরোচ্ছে এবং অনেকে বলাবলি করছেন এবং রীতিমতো অর্থনীতিবিদদের কাছে আমরা শুনছি যে হাউজিং মার্কেটে নাকি একটা ক্র্যাশ আসতে পারে এবং ফরক্লোজারের সংখ্যা বেড়ে গেছে। কাজে এই সেকশনে আমি হাউজিং মার্কেটের আপডেটটা আপনাদের কাছে তুলে ধরবো এবং তুলে ধরবো একটা বিগ প্রবলেম এবং সারপ্রাইজিং টুইস্ট থাকবে। ওকে, সো নর্মালি আমি এটি করে থাকি মাসের শেষ সপ্তাহে, কিন্তু আমাকে মনে হলো এটা করা আজকে উচিত। সো আমরা যদি অন স্ক্রিনে দেখি যেটি আপনারা দেখছেন, সো ফরক্লোজার অর্থাৎ আপনি দেউলিয়া হয়ে গেছেন, পে করতে পারবেন, তখন ব্যাংক নিয়ে নেয়, এটি বিক্রয় করে দেয়। এটিকে সহজ ভাষায়, আরও কথা আছে টেকনিক্যাল, বাট ফরক্লোজার সহজে বলা হয়। ফরক্লোজার বাড়ছে, অর্থনীতি দুর্বল হয়ে আসছে, অ্যাফোর্ডেবিলিটি, আপনি যে অ্যাফোর্ড করতে পারার ক্ষমতা বিভিন্ন জিনিসের, এইটি এখন সর্বনিম্ন পর্যায়ে আছে, রেকর্ড লো। বাট একই সময়ে এই টুইস্টের কথা বলেছিলাম, হোম প্রাইস, বাড়ির দাম এখনও বেড়েই চলছে। সো আপনারা যদি একটু চিন্তা করেন, দিস মেক্স অ্যাবসোলুটলি নো সেন্স, অ্যাটলিস্ট উপর থেকে দেখলে। ইট মেক্স নো সেন্স অন দ্য সারফেস আনটিল যে পর্যন্ত না আপনি পরিসংখ্যানগুলো দেখা শুরু করেন, যেটি আমি এখন আপনাদের সাথে করতে যাচ্ছি এবং আমরা একসাথে উই ক্যান ওয়াক থ্রু দিস। সো সিচুয়েশন হচ্ছে এরকম, হোম ওনার্স যারা আছেন, অনেক হোম ওনার্স, বাড়ির মালিক যারা আছেন, দে আর ডিস্ট্রেস, তারা বেশ অস্বস্তিতে আছেন। কারা আছেন সেটি আমরা দেখব। নিউ ফরক্লোজার যেটি আছে, নতুন করে ফরক্লোজারের সংখ্যা বেড়েছে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইটস কামিং ফ্রম CNBC, ভেরি ট্রাস্টেড সোর্স। 20%। কোন সময়ের সাথে কল্পনা করলে? গত বছরের সাথে তুলনা যদি করেন আপনি, এই বছরের 20% বেড়েছে। দ্যাটস নট এ গুড সাইন। ফরক্লোজার নাও হ্যাভ বিন রাইজিং এবং ফরক্লোজার বেড়েই চলছে। গত 8 মাস ধরে 8 straight months ফরক্লোজার বেড়েই চলছে। নাও ভয় পাওয়ার আগে, ভীত হয়ে যাওয়ার আগে, বিফোর এনিবডি প্যানিক্স, আই ওয়ান্ট টু এক্সপ্লেইন, আমি এক্সপ্লেন করবো আপনাদের কাছে, সো হার্ট অ্যাটাক যাতে কারো না হয়ে যায়।
যে হোয়াট দিস রিয়েলি মিন, এর আসল কি হচ্ছে এবং কেন হচ্ছে। চলুন, ইয়েস, ফরক্লোজার আর রাইজিং, ফরক্লোজার বাড়ছে। হাউএভার দ্যাট, এটি কিন্তু তার অর্থ অটোমেটিক্যালি এই না যে ক্র্যাশ, হাউজিং মার্কেটে ক্র্যাশ আসছে, ক্র্যাশ ইজ কামিং, বাট ইট ডাজ মিন, কিন্তু এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি স্ট্রেস বিল্ড হচ্ছে, ঘনীভূত হচ্ছে একটি স্ট্রেস। ওকে, সো উইথ দ্যাট বিং স্যাড, কয়েকটি ভালো প্রশ্ন আমাদের কাছে থাকতে পারে। শুড উই বি কনসার্ন, আমরা কি আসলেই খুব কনসার্ন হব কিনা এই মুহূর্তে, অ্যান্ড হাউ দিস হ্যাজ বিন এফেক্টিং দ্য প্রাইস, আমরা চিন্তিত হব কিনা, এবং এই যে ফরক্লোজার বাড়ার কারণে এটির প্রভাব কি বাড়ির মূল্যে পড়েছে কিনা। ফার্স্ট লেটস টেক এ লুক অ্যাট হোম প্রাইসেস। চলুন বাড়ির মূল্য দেখে নিই আমরা প্রথমেই। ওকে, মিডিয়ান, আমি অনেকবার বলেছি মিডিয়ান জেনারেলি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অ্যাভারেজ, কিন্তু আপনি এটা টেকনিক্যাল টার্ম আছে, আপনি সুবিধার্থে, বোঝার সুবিধার্থে ধরে নেন অ্যাভারেজ নেশন ওয়াইড। না, মিডিয়াম সেল প্রাইস, বাড়ির বিক্রয় ইন দ্য ইউএস রাইট নাও দাঁড়াচ্ছে কোথায়, $4,40,387। এটি কিন্তু আসলে যদি আপনি, আমরা কিন্তু অ্যাভারেজ ইউএস এর কথা বলছি, নট ইয়োর প্লেস, নট মাই প্লেস, নট ক্যালিফোর্নিয়া স্পেসিফিকলি, এটাতে আসছি কিছুক্ষণ পরে। না, তার অর্থ হচ্ছে নেশন ওয়াইড সম্পূর্ণভাবে যদি আমরা হিসাব করি, গত বছরের তুলনায় এই বছর সামগ্রিকভাবে সবার বাড়ির অ্যাভারেজে মূল্য বেড়েছে 1.4%। সো অলদো যদিও ফরক্লোজার বাড়ছে, বেড়েই চলছে, এটি যথেষ্ট কারণ হয়ে দাঁড়ায়নি বাড়ির মূল্য কমার ক্ষেত্রে, বরঞ্চ বাড়ির মূল্য বেড়েছে। সো আই ওয়ান্ট টু শো ইউ আরেকটি চার্ট। যে চার্টটি আপনারা দেখছেন এটি হচ্ছে কোয়ান্টিটি অফ দ্য ফরক্লোজার, কি পরিমাণ ফরক্লোজার গত 20 বছরে হয়েছে। আপনারা দেখবেন সবচেয়ে বাইরে থেকে সবচেয়ে ডানের 2025। ওকে, অ্যান্ড দিস ইজ কোয়ার্টার বাই কোয়ার্টার, অর্থাৎ প্রতি 3 মাসের অন্তর অন্তর গ্রাফটি আপনারা দেখছেন। যদি আপনি দেখেন mid-20s 2000 সালের দিকে খেয়াল করে দেখেন অন দ্য চার্ট, রাইট, লিটারালি curve is bending towards, right, before the crash, যেখানে আমি দাগ দিয়ে রেখেছি, গোল চিহ্ন দিয়ে রেখেছি, ক্র্যাশের আগে কিভাবে এটি কোন অবস্থায় ছিল। নাও আপনারা দেখবেন যে এটি উঠে যাচ্ছিল, মোমেন্টাম ওয়াজ বিল্ডিং। ওকে, অর্থাৎ ফরক্লোজের সংখ্যা বাড়ছিল। ওকে, সো ইটস গেইনিং ট্র্যাকশন, ইটস গেইনিং দ্য মোমেন্টাম, ফরক্লোজার। উই আর অ্যাক্সেলারেটিং স্টিপ স্লোপ, একেবারে খারাপ অবস্থা থেকে আমরা আরও উপরের দিকে যাচ্ছি, খুব কঠিন। বাট টুডে আমরা যদি দেখি, টেক এ লুক অ্যাট ইয়োর সেলফ, দ্য স্টিপ স্লোপ নট ইভেন ক্লোজ। আমরা যদি পরবর্তী চার্টটি দেখি, ওকে, আপনারা দেখছেন যেখানে আমি নট ইভেন ক্লোজ, বেড়েছে, ফরক্লোজের সংখ্যা বেড়েছে রাইট নাও, বাট it is not even close. Okay, so যেটি দেখছেন আপনারা সেটি চূড়ায় ছিল, as you can see that difference. So the headlines are scary, there is no question, headline is scary, ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে হেডলাইনগুলো। ফরক্লোজার ফর অক্টোবর বেড়েছে 20%, yes, 20% increase is big relatively, কিন্তু আপনি যদি গ্রাফের সাথে তুলনা করেন, relatively it's a smaller amount. So that 20% increase sounds bhitikor, sounds terrifying on the paper, on the headline, but baseline খুব ছোট, যেটি আপনারা দেখছেন on the right side. 20% increase is going to be a smaller and absolute term. Okay, so now I want to compare যদি আমরা করি পরবর্তীতে এই কোয়ান্টিটির সাথে পরবর্তী। Okay, look, the quantity of foreclosure during the last housing market crash, গত বছর last housing crash যেটি হয়েছিল 2008 সাল থেকে শুরু হয়েছিল 2010 সাল পর্যন্ত চলছিল, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে 0.5% of the mortgage, 0.5% of the mortgage are in foreclosure, অর্থাৎ অর্ধেক যে বাড়ি ছিল ফরক্লোজারে চলে গেছিল সেই সময়ের কথা, which is actually আপনি যদি কম্পেয়ার করেন এখন, it's nothing, 1.5% হাউজিং যারা আছে সেটি এখন ফরক্লোজারে আছে। ডিউরিং দ্য হাউজিং মার্কেট এটি ছিল 4%, হিউজ, কারণ প্রত্যেকে তখন বাড়ি কিনছিল। এক একজন এমন আছে যে 4টি-5টি বাড়ি ক্রয় করে ফেলেছিল। নোবডি চেকড ক্রেডিট, নোবডি চেকড ইওর এনিথিং, কোনো পেপারের দরকার ছিল না। সো রাইট নাও যেখানে কম বেশি সবাই ওন করেন বাসা, 1.5% কান্ট্রি ওয়াইড কম্পেয়ার টু বুম যখন শুরু হয়েছিল। নাও
লেটস টেক এ লুক এট দ্য ক্লোজার আপনি দিস ইজ স্টেট বাই স্টেট যেটা আপনারা এখন দেখছেন অন স্ক্রিনে এটি হচ্ছে স্টেট বাই স্টেট বেসড অন দ্য ফরক্লোজার পার হাউজিং ইউনিট অর্থাৎ প্রতিটি পরিসংখ্যান এখানে দেখতে প্রতিটি হাউস একটা ইউনিট হিসাবে গণ্য হয়েছে রাইট নাও দ্য ফরক্লোজার অ্যাক্টিভিটিস সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিডাতে ওকে নাও যারা ফ্লোরিডাতে মুভ করেছেন আই ফিল ব্যাড ফর ইউ আই এম সরি বাট মনে রাখবেন দিস ইজ নাথিং উই ক্যান ডু দিস ইজ দ্য রিয়ালিটি দ্য নাম্বার অফ স্টেট দেয়ার আর নাম্বার 1 স্টেট তারা হচ্ছে 1 নাম্বার স্টেট ফরক্লোজারের ক্ষেত্রে এটির পরে আসছে সাউথ ক্যারোলাইনা তারপরে সেকেন্ড হাইয়েস্ট তারপরে হচ্ছে থার্ড প্লেসে হচ্ছে ইলিনয় শিকাগো তারপর হচ্ছে ফোর্থ প্লেসে ডেলওয়্যার নেভাডা ওহাইও আইওয়া ম্যারিল্যান্ড ইউটা অ্যান্ড ক্যালিফোর্নিয়া ওকে নাও যেমনটি আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে চার্টটি এটি হচ্ছে ন্যাশনাল লেভেলে অর্থাৎ সমগ্র ইউএস জুড়ে হোম প্রাইসেস আর আপ 1.4% শুরুতে বলেছি ইয়ার ওভার ইয়ার গত বছরের তুলনায় এই বছর বাট লেটস টেক এ ক্লোজার লুক ইন দিস ইট শোজ যে কোন এরিয়াতে আপনি আসলে কি করছেন হোম প্রাইসে ওকে ইয়ার ওভার ইয়ার অ্যান্ড অ্যাজ ইউ ক্লিয়ারলি সি আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এইটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আপনি কোন লোকেশনে আছেন যে ইয়েলো যে দাগগুলি দেখতে পাচ্ছেন তার অর্থ হচ্ছে এখানে হোম প্রাইস বাড়ির মূল্য কমে গেছে অ্যান্ড যেখানে রেড দেখতে পাচ্ছেন আপনি দ্যাট মিনস এটি সিভিয়ার অবস্থা ইয়েলো খারাপ রেড মিনস আপনি চরম অবস্থায় আছেন বাড়ির মূল্য পতন ঘটেছে ব্যাপকভাবে ব্লু কালার যেটি দেখছেন তার অর্থ হচ্ছে আপনার বাড়ির দাম বেড়েছে দোজ এরিয়াজ দ্য ব্লু আপনি মানে ভালো অবস্থা আছেন আর ডিপার ব্লু যত ডার্ক হবে ব্লুর কালারটি ততই আপনার মূল্য বেড়েছে মোর দ্যাট ইউ হ্যাভ ইনক্রিজ দ্য ভ্যালু অফ ইউর প্রাইস তাও বাট দিস ইজ এক্স্যাক্টলি যেটি আমাদেরকে দেখা হচ্ছে আমরা যদি জুম ইন করে একটু খেয়াল করে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন ন্যাশনাল নাম্বার আর হেল্পফুল সম্পূর্ণ আমেরিকান নাম্বারটি নিয়ে যখন আমরা খেলাধুলা করি দেখি তখন আসলে অনেক চিত্রটি পরিষ্কার হয়ে থাকে বাট রিয়েল এস্টেট যদিও এটা পরিষ্কার থাকে মনে রাখবেন ন্যাশনাল ইজ হেল্পফুল খুব ভালো আমরা বুঝতে পারবো কিন্তু রিয়েল এস্টেট কিন্তু ইজ এ লোকাল ম্যাটার কুইন্সের একটা বাড়ির যেটি দাম বাফলো সেটি কাছাকাছি আসতে পারবে না বা লং আইল্যান্ডের একটি বাড়ির যা দাম সেটি ব্রঙ্কসের বাড়ির তুলনায় কাছাকাছি দাম সো রিয়েল এস্টেট ইজ লোকাল মনে রাখবেন সো ইয়োর মার্কেট আপনি যেখানে আছেন যে লোকেশনে আছেন মেবি এখানে পতন হচ্ছে মূল্য কমে আসছে কিন্তু অ্যানাদার রিজন অ্যাট দ্য রেকর্ড হাই একই সময়ে শুধু রেকর্ড হাই না উপরেই যাচ্ছে অ্যাজ আই মেনশন আর্লিয়ার নাও দ্য স্টেট অফ দিস ফরক্লোজার আপনি দেখতে পাচ্ছেন যে স্টেটগুলোতে ফরক্লোজার সবচেয়ে বেশি হচ্ছে তার মধ্যে হচ্ছে ফ্লোরিডা অন্যতম অ্যান্ড আসলে আমি সারপ্রাইজ না কারো সারপ্রাইজ হওয়ার কথা হওয়া উচিত নয় কেন মানে ফ্লোরিডাকে এই ম্যাপে দেখে এটি যদি খেয়াল করে দেখেন আমার ওপিনিয়ন হচ্ছে এটি মাত্র শুরু যদি আরও ভিতরের দিকে ভালো করে তাকান ফিউ কাউন্টিজ তখন আপনি দেখবেন যে কিছু কিছু জায়গায় এখানেও কিন্তু বাড়ির দাম বেড়েছে ইয়ার ওভার ইয়ার বাট ওভারঅল ফ্লোরিডা is the hardest hit সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে ফ্লোরিডা not because their governor is Ron DeSantis he's an idiot anyway but that's not the reason so why is that কেন এটি হচ্ছে তার কারণ হচ্ছে ফ্লোরিডা ডিল করছে বেশ কিছু কম্বিনেশন অফ জিনিস ফ্যাক্টরস নিয়ে একটা হচ্ছে ফ্লোরিডাতে হোম ইন্স্যুরেন্স ইজ দ্য হায়ার প্রিমিয়াম অনেক বেড়ে গেছে হোম ইন্স্যুরেন্সের মান্থলি যে খরচটি এবং ওখানে দের ইজ অ্যান ইনফ্লাক্স অফ অল দ্যাট বায়ার্স হঠাৎ করে ওখানে দাম কমে গিয়েছিল বেশ কয়েক বছর আগে তখন হঠাৎ করে অনেক বায়ার চলে এসেছিলেন এখানে ডিউরিং দ্য বুম বিজনেস বুম ওকে নাও অ্যান্ড দেন অনেক ইনভেস্টর যারা আছেন তারাও এখানে ইনভেস্ট করে প্রপার্টি কিনে ফেলেছিলেন নাও অল দোজ ভ্যারিয়েবলস এই সব কিছুর যোগফল এখন এই প্রেশারটি তৈরি হয়েছে যেটি আপনারা দেখছেন বাট আমি চাই আই ওয়ান্ট টু লুক নর্থ আপনি যদি নর্থের দিকে দেখেন না পিছনটায় ফিরে যাই নর্থ ইস্ট অর্থাৎ আপনি যদি এদিকে দেখেন ম্যাপের নর্থ অ্যান্ড ইস্ট ওকে সো উপরে নর্থ ডান দিকে হচ্ছে ইস্ট তাহলে দেখবেন যে মিড ওয়েস্ট এবং নর্থ ইস্ট ব্যাপক একটি অঞ্চল জুড়ে নট বাই মাচ বাট ব্যাপক জুড়ে আপনি দেখবেন বাড়ির দাম বেড়েই চলছে খুব বড় না কিন্তু উপরের দিকেই উঠছে
Now, when you combine the entire country, ওই যে যেখানে পড়ে গেছে দাম, যেখানে একেবারে দেউলিয়া হয়ে গেছে আর বেড়েছে, সব কিছু যদি কম্বাইন করে এটা অ্যাভারেজ করেন, তখন এটি দাঁড়ায় যে বাড়ির দাম তারপরে বেড়ে দাঁড়িয়েছে 1.4% ওভার লাস্ট ইয়ার। বাট আই জাস্ট ওয়ান্ট টু সে দিস আজকে যে নাইট অ্যান্ড ডে ডিফারেন্স। যদি আপনি গত হাউজিং মার্কেটের ক্র্যাশের কথা চিন্তা করেন এবং এইবার নেশন ওয়াইড যে মর্গেজ মানে ফরক্লোজার বাড়ছে, ডে অ্যান্ড নাইট। সেই সময়ে বাড়ির দাম কমেছিল 30%। ক্যান ইউ ইম্যাজিন, আপনি যদি কোনো বাড়ি ক্রয় করেছিলেন সেই সময় $5 লক্ষ দিয়ে, সেই বাড়ির দাম 30% কমলে কত হয় বুঝতে পারছেন আপনি? That's how much you lost value. So if anyone, আপনি যারা if you're wondering housing market crash right now, আমি বলবো যে don't worry about it. Home prices are still not even down. তারা ন্যাশনালিও বেড়ে চলছে। Actually, home prices are up. So এই কথা যখন আমরা বলছি, তাহলে আমরা এই পরবর্তী যে চার্ট আছে সেখানে দেখে নিই। নাও এ গুড কোয়েশ্চেন এটি, যখন আপনারা দেখছেন যে ফরক্লোজার কেন ফরক্লোজার বাড়ছে না সেই হারে, ডান দিকে সবচেয়ে নিচের যে আপনারা দেখছেন, not spiking. And time is tough. আপনারা মনে রাখবেন, right now time is tough. Labor market is weak. Home prices are high. Mortgage interest is high. Okay, so what is going on and why? কেন ফরক্লোজার আরো বেড়ে যাওয়ার কথা ছিল, বাড়েনি? ইন দিস কাইন্ড অফ এনভায়রনমেন্টে ফরক্লোজার সবচেয়ে বেশি বেড়ে যাওয়ার কথা ছিল। সো হিয়ার আর ওয়ান অফ দ্য মেজর রিজনস। Okay, one of the major reason is why. সবচেয়ে বড় একটি কারণ আমাদের অ্যানালিসিস চোখে ধরা পড়েছে, বেশিরভাগ মর্গেজ হোল্ডার যারা আছেন এখন তাদের কিন্তু মর্গেজ ইন্টারেস্ট রেটটি বেশ লো। ওকে, ইন্টু লোয়ার ইন্টারেস্ট রেটে তারা কিনেছিলেন। 20% অফ দ্য, আপনারা যেটা দেখছেন, থ্যাংক ইউ, আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন, 20% মর্গেজ ওনার যারা আছেন তাদের ইন্টারেস্ট রেট আসলে লক করা আছে 3%-এর নিচে, 3% অ্যান্ড বিলো। 32% পরবর্তীতে যদি আমরা দেখি, 32% মর্গেজ যারা ওনার আছেন এই মুহূর্তে, বাড়ির ওনার, তাদের ইন্টারেস্ট রেট লক করা আছে 3 থেকে 4% এবং 72% যারা আছেন তাদের হাউস মানে ইন্টারেস্ট রেটটি লক করা আছে অ্যাট 5% অর বিলো, 5% অথবা তার নিচে। তাহলে আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে দ্য বিগ নাম্বার অফ হোম ওনার্স যারা আছেন উইথ দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট 6%-এর নিচে অথবা একটু উপরে, এবং কিছুদিনের মধ্যে 6% যারা আছে সেটিও বাড়বে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এটি বেড়ে দাঁড়াচ্ছে গত 2 বছরে above 6%. It's up and it's growing, but still ছোট্ট একটি অংশ, minority. So এটি হচ্ছে একটা one of the big reason কেন ফরক্লোজারের সংখ্যা বাড়ছে না। It is not because মানুষ ম্যানেজ করতে পারছে না তাদের মর্গেজ or mortgage payment. কেন পারছেন? They can manage it because 4%, 3%, কারো 2% আছে, 2 points or something mortgage or mortgage interest rate rather, right? যার কারণে most mortgage holder যারা আছেন এই মুহূর্তে ইজিলি পে করতে পারছেন। It didn't create pressure on them. Another reason, আরেকটি কারণ হতে পারে যে ফরক্লোজার বাড়ছে না, তার কারণ হচ্ছে হোম ওনার যারা আছেন তারা যথেষ্ট পরিমাণ equity বিল করেছেন তাদের বাসার, যারা বেশ আগে কিনেছেন। হোম ওনার্স তাদের বাসার বেশ equity, আপনারা যারা equity অনেকেই জানেন। মামদানি আজকে হোয়াইট হাউসে ছক্কা মারলো, হ্যাঁ ছক্কা গ্যালারি অনেক বাড়ি গিয়ে পড়েছে। আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে আওয়ার ডেমোক্রেসি শুরু হবে সেটি দেখার জন্য। আর যদি না থাকে, প্লিজ গেট এ সার্ভিস ফর 𝗵𝗏𝗏, available on Samsung, LG, Google, Apple, you name it, Roku, on all TVs. Okay, so you should get it. Not a sales pitch. Okay, now তাহলে এই যে আপনি আর যারা হোম ওনার আছেন তারা কিন্তু equity বিল করে ফেলেছেন তাদের বাসার। গত 10 বছর হলে তো খুব ভালো কথা, বিগ পরিমাণ, 4 বছর, 5 বছর, 15 বছর যারা আছেন, থ্যাঙ্কস টু হায়ার হোম প্রাইস, কারণ বাড়ির দাম হু হু করে বেড়ে গেছে। এবং বাড়ির দাম বাড়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ইনফ্লেশন। আপনার বাড়ির দাম হু হু করে বাড়েনি, ইনফ্লেশনের কারণে আপনার বাড়ির দাম বেড়ে গেছে। বাট যারা স্ট্রাগল করছেন, if someone is struggling, then
ইউ ক্যান অলওয়েজ ট্যাপ ইন টু দেয়ার, যদি আপনি ওই দলে হয়ে থাকেন এই যাদের লোয়ার মর্গেজ ইন্টারেস্টে আছে কিন্তু যথেষ্ট পরিমাণ একুইটি আছে, তারা যদি স্ট্রাগল করতে পারেন তারা কিন্তু যে কোনো সময় হোম একুইটি লোন নিতে পারেন। বাট অফকোর্স ইটস নট আইডিয়াল যদি আপনি লোন নিয়ে চলার চেষ্টা করেন, ইটস নট আইডিয়াল, বাট স্টিল ইউ ক্যান ট্যাপ ইন টু ইউর হোম একুইটি লাইন অফ ক্রেডিট। You're having trouble paying mortgage or bills or all these things. And, it's better than, foreclose. Foreclose যাওয়ার চেয়ে এটা অনেক ভালো. Again, here is the home prices for the last 5 years. গত 5 বছরের home prices গত 5 বছরে বাড়ছে. And if you just think about it, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি বাড়ি ক্রয় করেছেন before the প্যান্ডামিকের আগে, then আপনার equity gain সবচেয়ে ইটস এ সাইজেবল অ্যাকাউন্ট গেইন, বেশ ভালো পরিমাণ একুইটি আপনি জমা করে নিয়েছেন বাসায়। নাও দ্য বিগ কোয়েশ্চেন ইজ, সবচেয়ে বড় কোয়েশ্চেন, উইল দ্যাট বি will we see a housing market? Will there be a housing market crash? একটি হাউজিং মার্কেট ক্র্যাশ কি আসলে আসতে যাচ্ছে কিনা, এটি একটি বড় প্রশ্ন। The answer is eventually, কোনো না কোনো একদিন, yes, crash তো হতেই হবে কোনো একদিনে। Of course there is going to be a housing market crash at some point in future, কোনো একদিন ভবিষ্যতে। It is bound to happen. But is it right around the corner? একেবারে সন্নিকটে দাঁড়িয়ে আছে কি? No. Not even close. Okay, so this is a headline from 2020 সালের একটি হেডলাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি, 2010 সালে, দুঃখিত। The last housing market crash আসলে অন্যতম একটি কারণ ছিল ফরক্লোজার, এবং ফরক্লোজারের অন্যতম একটি কারণ ছিল ব্যাংকের ব্যাড প্র্যাকটিস, যাকে তাকে যখন যেভাবে ইচ্ছা ডানে বামে ঘুমিয়ে লোন দিয়ে দিয়েছেন, তার অ্যাফোর্ড করার ক্ষমতা আছে কিনা ব্যাংক দেখেননি। সো ব্যাংকস ব্যাড প্র্যাকটিস কারণ ছিল ফরক্লোজারের কারণে দেউলিয়ত্ব বেড়ে গেছিল। বাট এসেনশিয়ালি যেটি আমরা বলে থাকি, ইট বয়েলস ডাউন টু সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। দিন শেষে কিন্তু অর্থনীতির চাকা ঘুরে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপরে, যোগান এবং সরবরাহ। সো আপনি যখন দেখবেন যে এই দিস মেনি যেটি আপনারা দেখছেন, এই পরিমাণ বাড়ি যদি ফরক্লোজারে চলে যায়, আর বিং সোল্ড ইন ফরক্লোজার, তাহলে কি হয়, এই পরিমাণ বাড়ি হঠাৎ করে মার্কেটে ফিরে চলে আসে একেবারে বন্যার পানির মতো, এবং সাপ্লাই বেড়ে গেল। 2010 সালে জাস্ট বাই ইটসেলফ 3 মিলিয়ন ফরক্লোজ হয়েছিল। অ্যান্ড জাস্ট একটু প্রসঙ্গটা বোঝার জন্য, এটা হলো 2010 সালের কথা বলছি, 2024 সালে সারা বছর ধরে বাড়ি বিক্রয় হয়েছে 4 মিলিয়ন ইন দ্য ইউএস। সারা বছর ধরে 2024 সালে 4 মিলিয়ন বাড়ি বিক্রয় হয়েছে, সেখানে 3 মিলিয়ন বাড়ি ডিস্ট্রেস হাউস, আপনি চান না, পে করতে পারছেন না, সেটা মার্কেটে চলে আসছে, হেডিং দ্য মার্কেট। আপনি কি মনে করেন হোয়াটস গোইং টু হ্যাপেন টু দ্য প্রাইসেস, কি হবে বাড়ির মূল্য তখন? সো দ্য পিপল don't realize how crazy things number was in 2010. So it is not the housing market, it's basically like a liquidation event. আমার বাড়ি আছে ভাই, এটাকে নিয়ে যান, আমি বাঁচতে চাই, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। অ্যান্ড অফকোর্স দ্যাট প্লমেটেড দ্য হোম প্রাইস। যখন এই পরিমাণ বাড়ি মার্কেটে চলে আসে, তখন আপনি কি 5 লাখ 8 লাখ 7 লাখ দিয়ে বাড়ি কিনবেন? নো। আপনার হাতে অহরহ বাড়ির সংখ্যা পরিমাণ, আপনি কি বলবেন যে 3 লাখ, আমি 800,000, নো, আই ওয়ান্ট টু পে 300,000 in 2010. That's just happened in that year. শুধু ওই বছরে হয়ে থেমে গেলে ভালো হতো। আসলে শুরু হয়েছিল 2008, 2009, 2010 এবং 2011 সাল। They are all bad terms, really bad foreclosure as well. All these years, 2008 through 10 and 11. And এখানেই থেমে থাকে নেই, এটি সর্বোচ্চ নিম্ন অবস্থায় আমরা দেখেছিলাম 2012 সালে। আসলেই তাই। বাট বেসড অন এভরিথিং, আমরা যে এখন যত তথ্য তুলে ধরলাম এবং ডিসকাস করলাম, ফরক্লোজার ওই তুলনায় আজকে রিলেটিভলি ভেরি ভেরি লো। অ্যান্ড দের ইজ নো ম্যাসিভ ফ্লাড অফ হোম। বন্যার মতো নতুন বাড়ির পরিমাণ বা বিদ্যমান মার্কেটের বাড়ির পরিমাণ হঠাৎ করে মার্কেটে চলে আসবে, এই সম্ভাবনা একেবারেই জিরো। দের ইজ নাথিং। সো হাউ আর দ্য হোম প্রাইসেস সাপোজ টু ক্র্যাশ? কোনোভাবেই বাড়ির দাম করার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এই হেডলাইনগুলো যারা করেন, তারা কি চিন্তা করে করেন, আই ডু নট নো।
বাট আমার মনে হয়েছে এই দায়িত্বটা আমাদের নেওয়া উচিত টিভিএনের পক্ষ থেকে এবং পরিষ্কার করা উচিত। আই এম নট সেইং দ্য হোম প্রাইসেস ক্যানট বি কারেক্টেড, আমি বলছি না যেভাবে বাড়ছে কোনো একটা সময় একটা কারেকশন আসবে, বাট ক্র্যাশ টোটালি ডিফারেন্ট থিং অলটুগেদার। দ্যাটস নট হোয়াট দ্য ডাটা সাজেস্ট। তথ্য পরিসংখ্যান কোনো কিছুই ওইদিকে আঙ্গুল দিচ্ছে না, রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, প্রশ্নই ওঠে না। অ্যান্ড জাস্ট আই ওয়ান্ট টু পয়েন্ট আউট আরেকটা জিনিস, ইভেন দো হাউজিং মার্কেট কনস্ট্রাকশন বেড়েছে, ইট picked up since প্যান্ডেমিকের পর থেকে নতুন বাড়ির যে বানানোর সংখ্যা সেটা বেড়েছে, স্টিল নট এনাফ। ফ্রেডি ম্যাক বলছে যে এস্টিমেট তারা বলছে যে দেয়ার আর স্টিল হাউজিং মার্কেট শর্টেজ। কতখানি শর্টেজ? 3.7 মিলিয়ন হোম পার ইয়ার শর্টেজ। জেপি মর্গান বলছেন 3 থেকে 4 মিলিয়ন। ইভেন ফেডারেল রিজার্ভ তারা বলছেন 3 মিলিয়ন হোম প্রতি বছর শর্টেজ আছে আমেরিকাতে। অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে ইউএস আন্ডার বিল্ড, আমরা এই দেশে কম বাড়ি বিল্ড পরিমাণ কম, উই আন্ডার বিল্ড, যত পরিমাণ দরকার তার চেয়ে কম পরিমাণ বিক্রি করা হয়। এটি করা হচ্ছে ডেকেড, 1 দশক হয়ে গেছে, এবং 2008 সালের পরে এটির গতি আরও কমেছে নতুন করে বাড়ি বানানোর সংখ্যা চাহিদার তুলনায়। ওকে, না বেসিক্যালি উই আর জাস্ট caught up, আমরা এই মুহূর্তে একটা ব্যালেন্সে আছি। দ্য হাউজিং মার্কেট ইজ এক্সপেক্টেড টু পারসিস্ট, যেভাবে চলছে এভাবে চলতে থাকবে হাউজিং মার্কেট আনটিল দ্য এন্ড অফ দিস ডেকেড। নতুন বাড়ি বানানোর কথা বলছি। সো অর্থনীতিবিদ যারা আছেন তারা বলছেন যে ইন অ্যাভারেজ 5 থেকে 7 বছর লাগে এই যখন আপনি এরকম পেছনে পড়ে যান বাড়ি বানানোর ক্ষেত্রে। ওকে, সো দ্যাটস এভরিথিং এলস, জাস্ট লাইক এভরিথিং এলস। সময় লাগে, একটা ব্রিজ বানাতে সময় লাগে, লক্ষ লক্ষ বাড়ি বাড়িতেও সময় লাগে, বিলিয়ন বাড়ি বাড়িতে আরও বেশি সময় লাগে। ইটস গোয়িং টু ডিপেন্ড অন ইউর লোকেশন। তার উপর এখন যেরকম চলছে ধরপাকড়, শ্রমিকের সংখ্যা কম, লেবারের সংখ্যা কম, এটির এফেক্ট আমরা আরও কিছুদিনের মধ্যে দেখতে পাবো। সো ইটস ক্যান অল ডিপেন্ড অন ইউর লোকেশন। আপনি কোথায় আছেন? সাউথ, ইফ ইউর ইন দ্য সাউথ, আই মিন দে আর সেইং দ্যাট যারা সাউথে নাকি বাড়ির পরিমাণ যে পরিমাণ বানা হচ্ছে এটা একটা ভালো অবস্থা আছে, তারা নাকি 5 থেকে 7 বছরটা 3 থেকে 4 বছরের মধ্যে, 2 থেকে 3 বছরের মধ্যে তারা যে শর্টেজ আছে সেটি কুলিয়ে উঠতে পারবেন। ফর দ্য ওয়েস্ট কোস্ট ক্যালিফোর্নিয়া ইটস স্লোয়ার, তারা বলছেন 6.5 ইয়ার্স, ধরে নেন 7 ইয়ার্স, যে পরিমাণ বাড়ি প্রয়োজন তার চেয়ে যে পরিমাণ তারা বিল করছেন। মিড ওয়েস্ট অ্যান্ড নর্থ ইস্ট আমরা যেখানে আছি তারা বলছেন এখানে 5 থেকে 7 বছর এনি রেজুলেশন, আমরা কোনো সমাধান এনি টাইম সুন দেখতে পাচ্ছি না। সো আপনারা যারা হোম ওনার এই অংশে আছেন, বাড়ি কিনে ফেলেছেন, ইট ইজ গোয়িং টু বি আপ, দেয়ার ইজ নো কোয়েশ্চেন। সো আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ দিস মাচ দ্যাট আই নো অনেকে আছেন তারা মনে করছেন হাউজিং মার্কেটের ক্র্যাশ আসন্ন 2021 সালের মতো, এবং 2008 সালের মতো 2021 সাল থেকে তারা বলছেন প্যান্ডেমিকের সময় থেকে। এবং আমি মনে করি ইটস গোয়িং টু হাউজিং মার্কেট ক্র্যাশ কি 2026-এ হবে? নো, আই ডোন্ট থিঙ্ক সো, নট এট অল, কোনো কারণ নেই। অ্যান্ড আই ওয়ান্ট টু রিমাইন্ড ইউ দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে ফেডারেল রিজার্ভ ইজ মোস্ট লাইকলি গোয়িং টু প্রিন্ট ট্রিলিয়ন্স অফ ডলার। এইটা আগামী জানুয়ারি থেকে এটা শুরু হবে। অনেক ব্যাংকের কাছে এনাফ ক্রেডিট, এনাফ তারল্য নেই। I was just doing an analysis, হয়তো আগামী সপ্তাহে দেখতে পারবেন। They are going to turn money printers on, the Federal Reserve. They are going to do this. কারণ কি তারা কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল আনতে পারেননি। ইনফ্লেশন ইজ আউট অফ কন্ট্রোল অ্যান্ড দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তাদের কিন্তু কোনো উপায়ও নেই। সো দে হ্যাভ টু প্রিন্ট মানি, কোনো অবস্থা নেই। একটি ছোট্ট ইমিগ্রেশনের আপডেট দিয়ে শেষ করছি। SIJS যেটিকে বলা হয়, ইটস এ গুড নিউজ বাই দ্য ওয়ে, ফেডারেল জাজ একটা ক্লাস অ্যাকশন লসুট করেছেন, যার কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে থামিয়ে দিয়েছেন, যাতে বাচ্চাদের ডিপোর্ট করতে পারবে না। কারা এরা? তারা হচ্ছে স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল প্রোগ্রামে যারা আছেন। স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল হচ্ছে সেই বাচ্চারা যারা আমেরিকাতে আছেন, যাদের বয়স 21 বছরের কম, যাদের তাদের ফ্যামিলি পরিত্যাগ করেছে, অ্যাবিউজ করেছে, নেগলেক্টেড বাই অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস, তারা এই সংখ্যায়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি বলেছিলেন? এটা নর্মালি তারা অ্যাপ্লাই করতে পারতেন এবং কয়েক মাস পরে ওয়ার্ক পারমিট পেতেন, তারপরে গ্রিন কার্ড পেয়ে যেতেন। গত এপ্রিলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন না, এদেরকে আমাদের রাখা দরকার নেই, ডিপোর্ট দেম অল। এখন জাজ এসে বলছেন নো, উই হ্যাভ টু প্রোটেক্ট দিস, এবং এটি চলতে থাকবে। যারা অ্যাপ্লাই করবে তারা ওয়ার্ক পারমিট পাবে, এবং তাদের শুনানি শেষ হলে যদি আমাদের কাছে মনে হয় এভরিথিং ইজ ওকে, তারা গ্রিন কার্ডও পাবে। সো যারা এই ক্যাটাগরিতে পড়ছেন, আমি আশা করি আপনাদের জন্য সুখবর। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।